নমস্কার। শ্রীরামপুর বেতার বাণীর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বেতার বাণীতে পেয়ে গেছি একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অধ্যাপক এবং স্বনামধন্য বাচিক শিল্পী সৌমিত্র বসু মহাশয়কে। ওনার সঙ্গে যখন শুনলাম আমায় এরকম ইন্টারাকশন করতে হবে, সেই মুহূর্তে মাথার মধ্যে হাজার প্রশ্ন, কত কিছু জিজ্ঞাসা আছে আপনাকে জিজ্ঞেস করব, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এটা জিজ্ঞেস করাটা কতটা হয়ে উঠবে আমি জানি না। তবে বেতার বাণীর প্রচুর দর্শকবৃন্দ কিন্তু আগ্রহী আপনার এই উত্তর শোনার জন্য, কেননা সেটা আপনি আপনার নিজের গুণে যে মুহূর্তে শুনেছে তারা আপনি আসবেন, তাদের মনেও অনেক কিছু প্রশ্ন রয়েছে। আমি তাদের হয়ে কিছু প্রশ্ন করতে পারি। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, অধ্যাপনার সঙ্গে এই নাট্য ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা, এইটার কি কোনো নিবিড় সম্পর্ক আছে? একটা সম্পর্ক হতে পারে, অধ্যাপনাই বলুন নাটক করাই বলুন, দুটোর কোনোটাই সিরিয়াসলি করিনি বলে সেটা একটা হতে পারে। না, আমার নিজের যেটা মনে হয় সেটা হচ্ছে যে অধ্যাপনার সঙ্গে নাটক করার যে খুব একটা অনাত্মীয় সম্পর্ক এমনটা তো নয়। অধ্যাপক একজন পারফর্মার, তিনি ক্লাসে পারফর্মই করেন এবং সেই পারফর্ম করে সেই দেবব্রত বিশ্বাসের একটা কথা আছে আর কি, যে আমি যখন গান গাই তখন অডিটোরিয়ামে সব আলো জেলে দিতে বলি, আমি মনে মনে বলি যে আমি হচ্ছি বোলার আর আমার সামনে রয়েছে ব্যাটসম্যানেরা, তাদের আবার বোল্ড করতে হবে। এটা যে শিল্পী উপভোক্তার সঙ্গে শিল্পীর সম্পর্ক পুরোটাই এটা দিয়ে ব্যাখ্যা করা ঠিক হবে না, কিন্তু ছাত্রদেরও কাজে লাগবার জন্য, ছাত্রদেরও ভালো লাগাতে হবে আমাকে, এইটা একটা অধ্যাপকের কাজ, এটা যে অভিনয় করে তারও কাজ। তার বাইরে যিনি নাটক লেখেন, আমি যেহেতু সাহিত্যের অধ্যাপক ছিলাম, নাটক সাহিত্যের একটা অঙ্গ, সেই হিসেবে আমাকে টেনে মুনে সাহিত্যিকও হয়তো বলা যেতে পারে। নাটক নির্দেশনার কাজ যিনি করেন তিনি তো আসলে নাটকটার ব্যাখ্যাই করেন একটু, সেই ব্যাখ্যার ভাষাটা হয়তো মুখের ভাষা বা ক্লাসে যেভাবে যে ভাষায় কথা বলা হয় তার থেকে অন্যরকম ভাষা, কিন্তু সেটাও তো একটা ভাষা, এবং তাই দিয়ে তো ব্যাখ্যা, বিশ্লেষণ, তার ব্যঞ্জনা প্রকাশ ইত্যাদি ইত্যাদি করা হয়। ফলে অধ্যাপনার সঙ্গে থিয়েটারের ওই রকম কোনো শ্বশুর ভাদ্রবউ সম্পর্ক এইরকমটা মনে করবার কোনো কারণ আছে বলে আমার নিজের মনে হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে সময়ের একটা টানাটানি হতে পারে, কিন্তু আমাদের সময়ে অধ্যাপনার একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময়টা করে তার বাইরে মানে অধ্যাপনাটাই সবচেয়ে সুবিধের আর কি, মানে যে আমাকে সন্ধ্যে 6টা পর্যন্ত কাজ করতে হবে না, আমার প্রথম দিকে ক্লাস হয়ে গেল 1টা 1:30টা পর্যন্ত, তারপরে আর বাড়িতে একটু পড়াশোনা করা, ছেলে মেয়েদের পড়াবার জন্য, এই আর কি। আচ্ছা, আপনি যখন বললেন যে ক্লাসরুমে যখন যাচ্ছি তখন আমাদের একটা অভিনয়ের ব্যাপারই চলে আসছে, আবার এরকমও তো দেখা যায় যে সমস্ত শিক্ষকই কিন্তু ক্লাসরুমের সমস্ত স্টুডেন্টকে মনোনিবেশ করাতে পারে না। এখানে কিন্তু আমার মনে হয় যে মূল অস্ত্র হচ্ছে আপনার কণ্ঠ, আপনার মডুলেশন বা আপনার উপস্থাপনা বলবো। এইটা নিয়ে আমি একটা দুঃখের কথা বলতে পারি। আমি যখন প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স পড়তে ঢুকলাম, তখন ক্লাসের মধ্যে আমি ছিলাম একমাত্র ছেলে। মানে কলকাতার কর্চায় আমাকে নিয়ে একটা লেখা বেরিয়েছিল, পবিত্র সরকার লিখেছিলেন, বিরল প্রজাতি, এরকম আর কি। এবং আমার সেই বান্ধবীরা, তখন আমি শ্রাবন্তী মজুমদারের যে স্টুডিও লিভিং সাউন্ড, সেখানে অভিনয় করি। সাধারণত জ্যাঠামশাই, বন্ধু, দাদা, ভাই, চাকর, এরকম সব চরিত্র আমাকে দেওয়া হয়। রোমান্টিক নায়কের পার্ট দেওয়া হয় না, সেটা গৌতম চক্রবর্তী ইত্যাদিদের জন্য বরাদ্দ। যদি কখনো দেওয়া হতো, পরদিন আসার পর আমাকে আমার বান্ধবীরা বলতো, তোর এরা বিচ্ছিরি দাদুমারকে গলা, তোকে কেন এই সমস্ত পার। ফলে এখন যদি আমাকে কেউ বলে যে আপনার গলাটা বেশ সুন্দর, তখন আমার মনে হয় আমাকে ঠাট্টা করছে। না, সেই সময়কার তুলনায় আমার গলা খানিকটা ভারী হয়েছে, হয়তো একরকম করে হয়েছে, কিন্তু এটাও আপনাদের বলে রাখি যে বিগ এফএম এ আমাকেই ওরা অফার দিয়েছিলেন করবার জন্যে।
কিন্তু ওদের মধ্যে একটা সংশয়ের জায়গা ছিল, সেটা হচ্ছে আমার গলাটা ভালো না, শ্রোতাদের ভালো লাগবে কিনা। তারপর শ্রোতারা গ্রহণ করলেন, আর কি করা যাবে। না, গলা ভালো লাগবে কিনা বা কোনো নেতার অভিনয় ভালো লাগবে কিনা সেটা তো ঠিক করবে দর্শক শ্রোতা। হ্যাঁ, না, এদের তো একটা হিসেব করতে হয়। বিগ এফএম তো আমার পেছনে একটা ইনভেস্ট করছে, ফলে এইটা চলবে, এই মালটা চলবে আসলে বাজারে, এইরকম একটা ভাবনা তো তাদের থাকবেই, স্বাভাবিক। আপনি যদি আপনার দোকানে কোনো একজন কর্মচারীকে রাখেন, ঠিক ঠিক মতো কাজ করতে পারবে তো, এটা তো হবেই। তবে শরণাগত অনুষ্ঠান সেই প্রথম সকালে উঠে আমাদের মাথা পুরো হালকা থাকে, এবং তখন আমরা ভালো জিনিসটা খুব সহজেই আহরণ করে নিতে পারি। সেই তুলনায় খারাপ জিনিসগুলো আমাদের ভালো লাগে না। সকালবেলা উঠেই আমরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, অন্তত আমি যে বয়সে পৌঁছেছি, আমাদের সেই ছোটবেলায় সেই বাসি জামা কাপড় ছেড়ে একটু ঠাকুর ঘরে গিয়ে, যেহেতু আমি যৌথ পরিবারের মানুষ, আমরা সব ভাই বোনরা গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করা, সেই যে মনটা আমার ভালো হয়ে গেল। তারপরে এবার তুমি আস্তে আস্তে মানে আমরা ভীষণ নিয়মের মধ্যে বড় হয়েছি, কখন পড়াশোনা করব, পড়াশোনা যেই হয়ে গেল তারপরে আবার আমাদের বাড়ির কিছু কাজের দায়িত্ব পড়ে যেত। তা যার ফলে আজকে আমরা পরবর্তীকালে দায়িত্বও নিতে পারি। এখনকার প্রজন্ম একটু অন্যরকম, খারাপ আমি বলছি না। তা আপনাকে সেটা বলছি যে আপনি শরণাগত অনুষ্ঠানে এত জনগণ, আবাল বৃদ্ধ বনিতা সবাই মানে শরণাগত অনুষ্ঠানকে খুব ভালোভাবে নিচ্ছে, কিন্তু আবার দেখুন অন্য জায়গায় এই যে শরণাগত অনুষ্ঠানে যেটা শুনেছি আমি, আধ্যাত্মিক বা ঠাকুরের বিষয়ে বা বাংলার যে পঞ্জিকা যেটা আপনি তুলে ধরেন রোজই, প্রথমেই বলে দেন যে আজকে কি, এটাও একটা জানা আমাদের দরকার। তা এই সমস্তগুলোর থেকে কিন্তু নতুন প্রজন্ম অনেক দূরে সরে গেছে, কেন তারা তো অন্যভাবে বড় হচ্ছে, অন্য রকম জিনিস তাদের সামনে ভেসে বেড়াচ্ছে। তা এটা এই প্রচারের কাজটা মানুষ যে এইভাবে গ্রহণ করে নিয়েছে, তা সেখানে তো আপনার একটা কৃতিত্ব রয়েছে। তাহলে রহস্যটা কি? সবাই তো পারছে না আজকালকার প্রজন্মকে ধর্মীয় এতে আকর্ষণ করাতে, যাচ্ছে তারকেশ্বরে আপনি দেখবেন ইয়াং ছেলেদেরই ভিড় বেশি। না, এখানে আমি একটা মজার গল্প বলতে পারি আপনাদের। সেটা হচ্ছে যে যখন আমি এরকম বিপাকে পড়েছিলাম, সেই বিপাকে পড়ার সময়ই আমি শরণাগতর ব্যাপারটা আমার কাছে আসে এবং আমি সেটা গ্রহণ করি। তো আমি যখন এটা নেওয়ার পর আমার মাকে বললাম যে আমি এরকম এটা করছি, মানে আমার রিটায়ারমেন্টটা আচমকা মন্ত্রীর কথায় হঠাৎ করে হয়ে গিয়েছিল। মানে 65 অব্দি আমার যাবার কথা, কিন্তু 60 সেই সময় একটা অধ্যাপকদের 60 রিটায়ার করতে হবে, এরকম একটা ব্যাপার। তো ফলে আমি একটু বিপাকেই পড়ে গেলাম। আমার হিসেব টিসেব অনেক দেওয়া ছিল বিশ্ববিদ্যালয়কে, সেগুলো ঠিকমতো দিতে পারছি না। আমি খুব অগোছালো লোক, কাগজপত্র তৈরি নেই। তো তখন ওইটা নেওয়া হলো। আমার মা খুব খুব রেগে গেল যে আমি শরণাগতটা করবো বলে ঠিক করেছি শুনে। বললেন যে না না, জগন্নাথটা কতদিন ধরে করে, কি ভালো করে, তুই পারবি না, তুই নিন্দে হবে। এবং সেটা খুব রাগারাগি, মানে আমি গিয়ে মাকে বলতে গেলে মা মুখ ঘুরিয়ে অন্যদিকে মুখ করে। পরে অবশ্য মা বলেছে তুই এইরকম করে করতে পারবি আমি জানি না। এটা একটা। আর এটা আমি জানি না আত্মবিজ্ঞাপনের মতন লাগছে কিনা, দুটো ঘটনা আমাকে খুব কি বলবো ভেতরে নাড়িয়ে দিয়েছিল আর কি। 1 নম্বর হচ্ছে, একজনের সঙ্গে আমার অনেকদিন বাদে দেখা হলো। তিনি আমাকে বললেন বহুদিন বাদে তোমার সঙ্গে দেখা হলো, অবশ্য তোমার গলারও যে শুনি। তাহলে তুই কি এগুলো শুনিস নাকি? বলে হ্যাঁ, আমি সবসময় শুনি। তো এটা তার নাম হচ্ছে প্রাপ্ত বসু। আর আরেকজনের সঙ্গে দেখা হলো, সে বললো যে এই তোমার এই অনুষ্ঠানটা আমি শুনি, কিন্তু নিয়মিত শুনি, পুরোটা শুনতে পারি না, 6টার পরে অন্য কাজে বেরিয়ে যেতে হয়। তার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম আর আমি একসঙ্গে পড়াশোনা করেছি। ও ফিলোসফি নিয়ে পড়তো, আমি বাংলা নিয়ে পড়তাম। কিন্তু মোহাম্মদ সেলিম কমিউনিস্ট, মানে তার তো ভক্তির ভাব থাকার কোনো কারণ নেই, ব্রাত্যরও থাকার কথা নয়। কিন্তু
এইটা আমার খুব অদ্ভুত লেগেছে। আমি অনেককে জিজ্ঞেসও করেছিল, এবং আমি খুব ভক্ত মানুষ নই, কিন্তু একেবারেই নই, কিন্তু যে কোনো ভাবেই হোক আপনার তো প্রচুর ভক্ত। আমি ভক্ত শব্দটা একেবারেই পছন্দ করি না, অনুরাগী বললে বরং আমার পছন্দ হবে। না, এই শরণাগত অনুষ্ঠানে আপনার ভক্ত, আর অন্য ক্ষেত্রে অনুরাগী। নাট্য ব্যক্তিত্ব যখন বা অধ্যাপক যখন আপনি পরিচিত হয়ে আসছেন, তখন সবাই অনুরাগী। না, ভক্ত শব্দটার মধ্যে আসলে এক ধরনের একটা অন্ধত্বের অনুষঙ্গ থাকে, তো যে আমি একেবারে দুহাত তুলে সমর্পণ করলাম, সেইটা আমার নিজের খুব পছন্দসই ব্যাপার নয় আর কি। শরণাগত বাইরে বেরিয়ে এসে বলছি না। এবার হচ্ছে আবার একটু নাটকের কথায় আসি। আচ্ছা, আমার একটা অনেক দিনেরই প্রশ্ন, একটা গল্প কখন নাটক হয়ে উঠতে পারে, তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, তবে সেটাকে আপনারা নাট্যরূপ দেবেন? একজন নাট্যকার হিসেবে আপনাকে আমি জিজ্ঞেস করছি। এসব খুব একাডেমিক প্রশ্ন হয়ে যাচ্ছে, আমি যে খুব বিস্তারিতভাবে বলবার তো অবকাশ নেই, কিন্তু আমি যেটা বলতে পারি, দুটো ব্যাপার কাজ করে। ধরুন, আপনি যখন একটা নাটক দেখছেন, তাহলে তখন আপনি কি দেখছেন আসলে? আপনি ভেবে দেখুন, নাটকটা যখন শুরু হলো তখন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত আপনি পরপর 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 অনেকগুলো ক্রিয়া দেখছেন, অ্যাকশন দেখছেন। মানে সেই অ্যাকশনটাই হাত নাড়া থেকে আরম্ভ করে আরো বড় অ্যাকশন, আরো বড় ক্রিয়া, এইটাই দেখছেন। আর দু নম্বর যেটা ভেবে দেখবেন, যে এইটার মধ্যে আপনি গোটাগত একটা গল্পের মধ্যে আপনি গোটাগত ছবি দেখতে পাচ্ছেন। মানে এই ঘটনাটা ঘটলো, আমি লোকটাকে দেখতে পাচ্ছি, আমি ঘটনাটা ঘটতে দেখতে পাচ্ছি, এরকম আপনি দেখছেন। বিশেষ করে যে অ্যাকশনটা, যে গল্পের মধ্যে আপনি ক্রমাগতই ওই অ্যাকশনটা সম্ভাবনাটা টের পান, আমার মনে হয় সেইটা নিয়ে নাটক করতে প্রলুব্ধ হন নাটককাররা বেশি। কিন্তু এটা আমি আমার কথা বললাম, এক একজন নাটককার তার এক এক রকম করে তার মন মেজাজ তৈরি হয়, পছন্দ তৈরি হয়। ফলে এটার ব্যাপারে এবার চূড়ান্ত ফতোয়া দেবার অধিকার আমার নেই। আপনার অনেক নাটকই রয়েছে, তবে আপনার যে নতুন বৌঠান নাটক, সেটা আমরাও অভিনয় করেছি। এবার একটুখানি বলি, যেটা আপনার ভালো লাগবে। আমরা ম্যানচেস্টারে এটি করার সুযোগ পেয়েছিলাম। ম্যানচেস্টার বিবেকানন্দ রামকৃষ্ণ প্রতিষ্ঠানে। তা সেখানে জয়ন্ত মুখার্জি, আমার হাজবেন্ড, আর আমরা দুজনে করেছিলাম নাটকটা। হ্যাঁ, নাটকে একটু অ্যাডিশন করেছিলাম। আপনার যেখানে গানের কথাগুলো রয়েছে, যেহেতু আমার হাজবেন্ড গানের লোক, সেই গান দিয়ে সেই জায়গাগুলোকে ভরিয়েছি। ভালোই করেছিলেন। আমি গান গাইতে পারি না বলে আর যখন নাটকটা শেষ হলো, আমি অবাক হয়ে গেছিলাম যে ওই রকম একটা জায়গা প্রথম করছি ম্যানচেস্টারে, আর ওখানে একটু অন্য ধরনের মানুষজন, কিন্তু যা বাঙালি বয়স্ক মহিলারা এবং পুরুষও ছিলেন কয়েকজন, তারা উঠে দাঁড়িয়ে তাদের চোখে জল, মা তুমি কি ফিরিয়ে দিলে, রবীন্দ্রনাথকে কিভাবে দেখলাম, কে লিখেছে। আমি বললাম, আমরা প্রথমেই বলেছি না নাট্যকারের নাম, কিন্তু তারপরে আবার বলতে হলো, এবং বলেছিল যদি কোনোদিন দেখা হয় তাহলে জানিয়ে দিও যে আমরা কিভাবে এইটাকে গ্রহণ করেছি, মানে আমাদের চোখে জল, আমরা আত্মস্থ করেছি এই ব্যাপারটা। তো আমার সুযোগ হলো আপনাকে এরকম একটা জায়গায়। আপনি এটা আমাকে খুব একটা বড় পুরস্কার দিলেন আজকে, এটা বলে খুব ভালো করলেন আর কি। আমার অনেকক্ষণ ধরে এটা মাথার মধ্যে ঘুরতে থাকবে। এই নাটকটা লিখবার একটা ইতিহাসও আছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যখন আমি অধ্যাপনা করি, তো কাদম্বরী দেবীর 125 বছর বয়স উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কাদম্বরী দেবী যে ঘরটা, সেই ঘরটা ভেঙে টেঙে পড়েছিল, সেইটাকে আবার সারিয়ে সুরিয়ে আগের চেহারা দেওয়া হয়, এবং সেখানে একটা অনুষ্ঠান করা হবে। তাতে আমাকে বলা হয় যে তুমি একটা পেপার পড়ো, কাদম্বরী দেবীর উপরে একটা প্রবন্ধ পড়ো। কাদম্বরী দেবীর উপর প্রবন্ধ? কাদম্বরী দেবীর তো লেখালেখিও কিছু নেই বা ওইরকম কিছু নেই, কাদম্বরী দেবীর উপর কি আর প্রবন্ধ পড়বো? তার চেয়ে একটা কাজ করি, আমি একটা নাটক লিখবার চেষ্টা করি। করে এই নাটকটা লিখে আমি আর মিশকা হালিম বলে একজন অভিনেত্রী, সে এখন বেশ নামডাক হয়েছে তার, তখন সে আমাদের ছাত্রী, তো আমি আর মিশকা মিলে এটা অভিনয় করেছিলাম। মানে এইটা বলতে আমার খুব লোভ হয় যে নতুন বৌঠানের প্রথম অভিনয় কিন্তু হয়েছিল কাদম্বরী দেবীর ঘর। আচ্ছা, এটাও আমার মানে জানা রইল। আমরা এই নাটকটা
অনেক জায়গায় করেছি, আমরা ব্যাঙ্গালোরে করেছি, মালদায় করেছি, মানে ভারতবর্ষের অনেক জায়গায়, তাছাড়া তো লোকাল এমনিও করি, এবং এইটার অনুরোধ থাকে। এইটা আমাদের এত ভালো লেগেছিল যে ওইটাই কিন্তু করতে হবে, গান দিয়ে, যদিও আমি গান জানি না, গানের জায়গাটা ও করে, এবং আরেকজন গানের শিল্পীকে নিয়ে আমি এটা করেছিলাম, সেটা আমি রেকর্ডিংও করেছি, আমি আপনাকে পাঠিয়েও দেব। তা আর একটা বিষয় হচ্ছে যে অভিনয়ের তো অনেকগুলো মাধ্যম, যেমন মনে করুন সিনেমা রয়েছে, নাটক রয়েছে, যাত্রা রয়েছে, এখন তো শ্রুতি নাটক খুব ভীষণভাবে অ্যাকসেপ্টেবল সবাইকার কাছে। তা এবার এই যে অভিনয়ের বিভিন্ন মাধ্যমগুলো, এক একটা মাধ্যমে এক এক রকম ভাবে আসছে অভিনয়টা। যে অভিনয়টা শ্রুতি নাটক, একই যদি গল্প শ্রুতি নাটকে হয় কি মঞ্চ নাটকে হয়, যাত্রায় কিন্তু সেটা আলাদা। এর এই যে বিভিন্নতা, এইটার একটু এইটা না আসলে এইটা একটু মাত্রার তফাৎ। মাত্রার তফাৎ মানে ধরুন অভিনয় মানে যে কোনো শিল্প, সেই শিল্পটার একটা তো ভেতর থেকে যেটা আসছে ইত্যাদি ইত্যাদি হলো, তার বাইরে যেটা আছে সেটা হচ্ছে যে আমি আমার চারপাশের পরিবেশটা কিরকম, যাত্রায় আমার পরিবেশটা কি, আমার চারপাশে অন্তত 1000-10 লোক, 10-12 হাজার মতন লোক, তো তাদের যদি আমার শোনাতে হয়, এবং তাদের যদি কেবলমাত্র শোনালে চলবে না, তাদের যদি উদ্বেগ করে তুলতে হয়, তাহলে আমাকে তার মতন করে একটা অভিনয়ের মাপ তৈরি করতে হবে। থিয়েটারে তার তুলনায় কম, ফিল্মে আরো কম। ফিল্মে কেবলমাত্র বলা হয় যে তুমি তোমার প্রতিক্রিয়াটুকু প্রকাশ করো, তোমার মানে বুঝে অনুভব করে তুমি কথাটা বলো, তোমার মুখে চোখে আপনা থেকে যেগুলো আসবে সেইগুলোই অভিনয়। এটা আসলে মাত্রার তফাৎ বলে আমার মনে হয়, এইটুকুই বলতে পারি আর কি। মানে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন কিন্তু খুব নাটক দেখতে যাচ্ছি, এই ব্যাপারটা অতটা, আমরা যখন ছোট ছিলাম বা তখন যেমন নাথবতী অনাথবধ যখন হচ্ছে, ও আমাকে জোর করে বলছে, মানে খুব অসুবিধের মধ্যে, কিন্তু আমাদের যেতেই হবে ওটা দেখতে, নাটক করলে দেখতে হবে। এরকম অনেক নাটকই দেখেছি, তবে মফস্বলে ছিলাম বলে অত সুযোগ হয়নি। তা এখন কিন্তু এত সুযোগ এসে গেছে, এতভাবে নাট্যমুখী করা যাচ্ছে না বর্তমান প্রজন্মকে। অনেক ভালো ভালো নাটক কিন্তু হচ্ছে। আপনারও নাটক, আমি আপনার নিজস্ব একটা বোধহয় সংগঠন আছে যেখানে আপনি নিজে প্রশিক্ষণ দেন, তা সেইখানে কি সমস্যা হচ্ছে যে মানুষ এখন ওই চটুল গান নাচ এই সমস্ত নিয়েই বেশি থাকতে ভালোবাসছে, কিন্তু আগেকার দিনে নাটক যাত্রা দেখার জন্য লোকের কি উন্মাদ। যখন নাটক যাত্রা দেখবার জন্য লোকে উন্মাদ হয়ে যেত, তখন কিন্তু বিকল্পগুলোর সংখ্যা কম ছিল। এটা এক নম্বর। 2 নম্বর, যেটা আমার যে পয়েন্টগুলো মনে হচ্ছে আমি সেইগুলো বলছি, এর বাইরেও কিছু কিছু থাকতে পারে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে খুব খারাপ নাটক করে এসেছি। থিয়েটারটা সেই অর্থে পেশাদার কোনো একটা ব্যাপার হয়নি বলে যে কেউ থিয়েটারটা করতে পারে, এবং যে কেউ থিয়েটারটা করার ফলে দর্শক সেই থিয়েটার দেখছেন এবং দেখে এটা বাজে ব্যাপার বলে ফিরে চলে যাচ্ছেন। অর্থাৎ একটা মিনিমাম একটা যোগ্যতা থাকলে তাহলেই তুমি থিয়েটারটা করতে পারবে, এইটা হয়নি। তো এটা না হওয়ার ফলে এক ধরনের মুশকিলের জায়গা তৈরি হয়েছে। বাঙালি সাধারণভাবে পেশাদার নয়, বাঙালি স্বভাবের সঙ্গে পেশাদারিত্বের সংযোগটা তুলনামূলকভাবে ক্ষীণ, এইটা একটা ব্যাপার। আর 3 নম্বর ব্যাপার যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে গোটা পৃথিবী জুড়ে এই চারপাশে এত ভোগবাদের প্রাদুর্ভাব ঘটেছে, পুঁজিবাদের যে টাকা পয়সা প্রচুর পরিমাণে, সেগুলোকে তো মানে একজন অধ্যাপক, ধরুন আমি যখন চাকরি শুরু করেছিলাম তখন আমি কলেজে পড়াবার সময় আমি কত টাকা মাইনে পেতাম, আমার যদ্দূর মনে পড়ছে 700-1600 স্কেলের আমি 1200-1300 টাকার মতন মাইনে পেতাম। আর এখনটা বলে আমি এই অনুষ্ঠান যারা শুনছেন তাদের মন খারাপ করে দিতে চাই না, আমি পেনশনই যা পাই সেটাই প্রায় অকল্পনীয়, এবং সত্যি সত্যি অত দরকার হয় না। ফলে মানুষ বেশ খানিকটা ওই রকম ভোগবাদী দর্শনে অভ্যস্ত হয়ে গেছে। আর
তারপরে আমি যদি বাড়ির মধ্যে বসে, বিশেষ করে এই করোনার পর থেকে বাইরে বেরোনোর অভ্যেসটা মানুষের ভেতর থেকে অনেকটা পর্যন্ত চলে গেছে, তো এই অনেকগুলো ব্যাপার এই একসঙ্গে মিশে আছে। ফলে থিয়েটারের দর্শক কমছে, কিন্তু কোনো কোনো থিয়েটারের ক্ষেত্রে বাড়ছে। মানুষ এখন একটু স্টার এই ধরনের, অনির্বাণ যদি এখন অভিনয় করে তাহলে বেশ কিছু লোক যাবে। আমি এক্ষুনি জানি না অনির্বাণের বাজার কিরকম। দেবশঙ্করের বাজার একটা সময় খুব প্রবল ছিল, এখন ততটা আছে কিনা আমি খুব বলতে পারবো না। এইরকম আর কি, মানে যেমনটা মানে বিনোদনের রংচঙে দুনিয়ায় হয় যে একজনকে মাথায় তোলে তারপর কিছুদিন বাদে থেকে ফেলে দেয়, সেই যে কালো মেঘটা, সেইটা আমাদের থিয়েটারের ক্ষেত্রে, এবং মানুষ খুব গভীর কথা শুনতে পছন্দ করছে না, এরকম অনেকগুলো ব্যাপার আমার মনে হয় মানে মূল বিষয়। কেননা নাটক যদি আমি দেখতে যাই, আমাকে কিন্তু বুঝতে হবে, শুনতে হবে ভালো করে, অভিনয় কিভাবে করছে, তার অভিনেতার যে উপস্থাপনা, সেইটা দেখা, শোনা, বোঝার ধৈর্যটা বোধহয় এখন খুব। হ্যাঁ, মানে আসলে কি বলুন তো, মানে এটা করতে হবে বললে এক ধরনের বাধ্যতার অনুভব জাগে, তো ব্যাপারটা ঠিক তা নয়। মানে ওই যে অন্য রকমের একটা কথা, গভীর কতগুলো কথা বলা হচ্ছে বা তার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, সেইটা কোথাও সেইটা আমাকে টানছে। এইটা অনেক মানুষকে আর টানে না। টানবার পেছনে অনেকগুলো নানান রকম যুক্তি থাকতে পারে, সেই সব যুক্তির কথা তো পণ্ডিতেরা বলবেন, আমি জানি না। একজন মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে ওঠে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়ে ওঠেন, তার এই যে আমরা দেখলাম নাট্য ব্যক্তিত্ব, অধ্যাপক, বাচিক শিল্পী সবকিছু থাকা সত্ত্বেও এই কথার মধ্যে দিয়েই তার একটা মহৎ গুণ বেরিয়ে এলো, যেটাকে আমি আহরণ করলাম। উনি বললেন, আমি এখন যে পেনশন পাই এত দরকার হয় না। এই 2025 সালে দাঁড়িয়ে উনি এত বড় কথা বলছেন, সত্যিই আপনার শরণাগত অনুষ্ঠান সার্থক। যে এত সুন্দর করে আপনি বললেন এত দরকার হয় না। এখন তো মানুষের দিকে যত টাকা পাচ্ছে আরো চাই, যার ফলে এত দুর্নীতি, এত কিছু বেড়ে উঠছে। যাকে আমাদের তো এগুলো আলোচনা করার বিষয় নয়। আমার আপনাকে শেষ প্রশ্ন, যে বর্তমানে যারা নাটক করতে ইচ্ছুক বা এগিয়ে আসছে, তাদের জন্য আপনি কি বার্তা দেন? আমি বার্তা দেওয়ার তো নই আসলে, তবুও তো চাই। আমি সেই রকম কেউ নই, কিন্তু আমার নিজের যেটা মনে হয় যে আমি ভালোবাসাই শব্দটা সবচেয়ে জরুরি। তুমি যে কাজটা করতে চলেছো, সেই কাজটাকে তুমি ভালোবেসেছো। ভালোবাসা মানে কিন্তু যাকে ভালোবাসি তাকে সবটা নিয়ে ভালোবাসা। অর্থাৎ নাটককে ভালোবাসি মানে আমি কেবলমাত্র অভিনয়কে ভালোবাসি, কেবলমাত্র সাজগোজ করাকে ভালোবাসি, এইরকমটা না। সেখানে স্টেজ ঝাঁট দেওয়াটাকেও ভালোবাসতে হবে। এই সবটা মিলিয়ে একটা ভালোবাসা তৈরি হবে। এইটা যদি করতে পারো, তাহলে তুমি সিনেমায় চান্স পেলে কি না পেলে সেটা বড় কথা নয়, তুমি টাকা পয়সা করলে কি করলে না সেটা বড় কথা নয়। তোমার ভেতরে একটা আনন্দের উৎস খুলে যাবে। যে কোনো শিল্পের কাছেই যদি যাই, যে কোনো নিজের প্রকাশের কাছেই যদি যাই, সেইটা খুলে যাবে। সেই জন্যই থিয়েটার করা, বা সেই জন্য অন্য যে কোনো শিল্প করা। যেমন একটা পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে তার অনেকগুলো গুণের দরকার। একটা শুধু মনুষ্যত্ব কথাটা বলে দিলাম আর আমি মানুষ, এর সমস্ত গুণ আমার মধ্যে রইল, এটা নয়। উনি যেটা বললেন, এই নাট্য ব্যক্তিত্ব সৌমিত্র বসু, যে ভালোবাসতে হবে সম্পূর্ণ রূপে। অর্থাৎ নাটককে ভালোবাসি মানে আমি পুরোটা নিয়ে ভালোবাসবো, তবেই আমি একজন নাট্যকার বা নাট্য ব্যক্তিত্ব হয়ে ফুটে উঠতে পারবো সমাজের বুকে। অনেক ধন্যবাদ সৌমিত্রবাবু, খুব ভালো লাগলো। আমাদেরও ভীষণ ভালো লাগলো। আপনাকে চাইবো আমরা আবার আপনি আসবেন, আমরা আরো অনেক কথা শুনবো, অনেক সমৃদ্ধ হব। নমস্কার।